একটি রাষ্ট্রের জন্ম হলো, কিন্তু তার কোনো নিয়ম নেই। একটি ভূখণ্ড পাওয়া গেল, কিন্তু তার কোনো আইন নেই। 1947 সালের 14 আগস্ট যখন পাকিস্তান নামক রাষ্ট্রটি বিশ্ব মানচিত্রে স্থান পেল, তখন তার হাতে ছিল কেবল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ভারত যেখানে 1950 সালের মধ্যেই তাদের সংবিধান চূড়ান্ত করে একটি আধুনিক প্রজাতন্ত্র হিসেবে যাত্রা শুরু করলো, পাকিস্তান সেখানে 9 বছর কাটিয়ে দিল কেবল তর্কে। এটা কি কেবল সময়ের অভাব ছিল, নাকি একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র যার লক্ষ্য ছিল পাকিস্তানের সংখ্যাগুরু বাঙালিদের রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া? জিন্নার মৃত্যুর পর পাকিস্তান তার সবচেয়ে বড় পথপ্রদর্শককে হারালো। 1949 সালে লিয়াকত আলী খান অবজেক্টিভস রেজলিউশন বা লক্ষ্য প্রস্তাব পেশ করলেন। এটি ছিল সংবিধানের প্রথম ধাপ, কিন্তু এখানেই প্রথম ফাটল দেখা দিল। ঐতিহাসিক ডক্টর আয়েশা জালাল দ্য স্টেট অফ মার্শাল রুলে উল্লেখ করেছেন, পাকিস্তানের প্রথম সংকটটি ছিল আদর্শিক। রাষ্ট্রটি কি ব্রিটিশ ধাঁচের একটি ধর্মনিরপেক্ষ সংসদীয় গণতন্ত্র হবে, নাকি এটি হবে একটি ধর্মতাত্ত্বিক রাষ্ট্র? এই দ্বন্দ্বে লিয়াকত আলী খান যখন সার্বভৌমত্ব আল্লাহর হাতে বলে ঘোষণা করলেন, তখন আধুনিক মনা রাজনীতিবিদ এবং ধর্মীয় উলামাদের মধ্যে এক অন্তহীন যুদ্ধ শুরু হলো। আর এই যুদ্ধটি সংবিধান তৈরিতে দেরি করার একটি চমৎকার অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে। 1950 সালে যখন বেসিক প্রিন্সিপালস কমিটির অন্তর্বর্তীকালীন রিপোর্ট পেশ করা হলো, তখন পূর্ব পাকিস্তান থমকে দাঁড়ালো। রিপোর্টে প্রস্তাব করা হলো উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা এবং জাতীয় পরিষদে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের আসন সংখ্যা সমান হবে, যদিও জনসংখ্যায় বাঙালিরাই ছিল বেশি। পূর্ব পাকিস্তান মুসলিম লীগের প্রতিবাদ লিপি 1950 অনুযায়ী এই রিপোর্ট পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করার একটি চতুর প্রচেষ্টা। আমরা জনসংখ্যা অনুযায়ী আসন বন্টন এবং বাংলার সমান মর্যাদা দাবি করছি। 1952 সালের ভাষা আন্দোলন ছিল কেবল ভাষার লড়াই নয়, এটি ছিল পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর সংবিধানের মাধ্যমে আধিপত্য বিস্তারের বিরুদ্ধে প্রথম বড় ধরনের রাজনৈতিক বিদ্রোহ। ঐতিহাসিকদের মতে এই ভাষা আন্দোলনই পাকিস্তানের সংবিধান প্রণয়ন প্রক্রিয়াকে প্রথম বড় ধাক্কা দেয়। এখন প্রশ্ন হলো, কেন রাজনীতিবিদরা সংবিধান তৈরিতে একমত হতে পারছিলেন না? এর একটি গভীর তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন সমাজবিজ্ঞানী হামজা আলভি। ঐতিহাসিক হামজা আলভি বলেন, পাকিস্তান উত্তরাধিকার সূত্রে একটি অতি উন্নত রাষ্ট্রযন্ত্র পেয়েছিল। এর অর্থ হলো পাকিস্তানের সমাজ বা রাজনৈতিক দলগুলো যতটা না শক্তিশালী ছিল, তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী ছিল ব্রিটিশদের তৈরি আমলাতন্ত্র এবং সামরিক বাহিনী। আমলারা জানতেন, একবার যদি সংবিধান হয়ে যায় এবং নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তাদের একচ্ছত্র ক্ষমতা শেষ হয়ে যাবে। তাই তারা পর্দার আড়াল থেকে রাজনীতিবিদদের মধ্যে বিভেদ জিইয়ে রেখেছিলেন, যাতে সংবিধান না হয়। 1954 সাল ছিল পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে নাটকীয় বছর। 7 বছর পর যখন গণপরিষদ একটি খসড়া সংবিধান প্রায় চূড়ান্ত করে ফেলেছিল, তখন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যা করলেন তাকে ইতিহাসবিদরা বলেন প্রথম অভ্যুত্থান। তিনি পুরো গণপরিষদই ভেঙে দিলেন। ঐতিহাসিক শ্রীনাথ রাঘবন 1971 এ গ্লোবাল হিস্ট্রিতে উল্লেখ করেছেন, 1954 সালের 24 অক্টোবর গোলাম মোহাম্মদের জারি করা ডিক্রিটি ছিল সরাসরি গণতন্ত্রের উপর আঘাত। গণপরিষদের স্পিকার তামিজ উদ্দিন খান যখন এর বিরুদ্ধে মামলা করলেন, তখন পাকিস্তানের বিচার বিভাগ এক ভয়াবহ নজির তৈরি করল। প্রধান বিচারপতি মোহাম্মদ মুনির ডক্ট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার দোহাই দিয়ে অবৈধ কাজকে বৈধ ঘোষণা করলেন। এই রায়টি ভবিষ্যতে আইয়ুব খান বা জিয়াউল হকের মতো সামরিক শাসকদের ক্ষমতা দখলের নৈতিক ভিত্তি তৈরি করে দিয়েছিল। তামিজ উদ্দিন খানের মামলার পরাজয়ের পর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বুঝতে পারল যে বাঙালির সংখ্যাতাত্ত্বিক শ্রেষ্ঠত্ব না কমালে সংবিধান তৈরি করা সম্ভব নয়। তারা নিয়ে এলো ওয়ান ইউনিট স্কিম। ঐতিহাসিক ডক্টর রেমান সোবান তার উইটনেস বার্থ অফ এ নেশন বইতে বলেছেন, ওয়ান ইউনিট ছিল একটি রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং। পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশকে
এক করে দিয়ে বাঙালির 56% মেজরিটিকে কৃত্রিমভাবে ধ্বংস করা হলো। এরপর বাঙালিদের প্রস্তাব দেওয়া হলো, তোমরা যদি পশ্চিম পাকিস্তানের সাথে সমান আসনে রাজি না হও তবে সংবিধান হবে না। এটি ছিল বাঙালির ওপর চাপিয়ে দেওয়া এক রাজনৈতিক ব্ল্যাকমেইল। অবশেষে দীর্ঘ 9 বছর পর 1956 সালের 23শে মার্চ পাকিস্তান তার প্রথম সংবিধান পেল, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এই সংবিধানটি ছিল একটি অসম সমঝোতা। এতে বাঙালির জনসংখ্যাগত শ্রেষ্ঠত্বকে অস্বীকার করা হয়েছিল। 1956 সালের সংবিধানটি আসলে তৈরি হয়েছিল একটি শটগান ওয়েডিং এর মতো করে, অর্থাৎ বন্দুকের মুখে একটি জোরপূর্বক বিয়ে। এটি কোনো ঐক্যমত্যের দলিল ছিল না। এতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবিকে অবজ্ঞা করা হয়েছিল। এই সংবিধানের আয়ু ছিল মাত্র 2 বছর। পাকিস্তানের শাসক গোষ্ঠী যে 9 বছর সময় ক্ষেপণ করেছিল তার উদ্দেশ্য ছিল একটাই, যাতে ক্ষমতা কখনো বাঙালির হাতে না যায়। কিন্তু ইতিহাস তার প্রতিশোধ নেয়। সংবিধান প্রণয়নের এই 9 বছরের ষড়যন্ত্র বাঙালির মনে এই বিশ্বাস তৈরি করে দিয়েছিল যে পাকিস্তান রাষ্ট্রে বাঙালির কোনো ভবিষ্যৎ নেই। 1956 সালের যে সংবিধানটি 9 বছর যুদ্ধের পর তৈরি হলো, 1958 সালে জেনারেল আইয়ুব খান এক কলমের খোঁচায় তা বাতিল করে দিলেন। পাকিস্তানের সংবিধান প্রণয়নের সেই 9 বছরের ব্যর্থতাই আসলে 1971 সালের 16ই ডিসেম্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল। সংবিধান কেবল একটি আইনি দলিল নয়, এটি রাষ্ট্রের সাথে নাগরিকের একটি সামাজিক চুক্তি। পাকিস্তান সেই চুক্তি করতে 9 বছর দেরি করেছিল, আর তার মূল্য দিতে হয়েছিল তার ঠিক 24 বছর পর একটি মানচিত্র বদলের মাধ্যমে।